হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 143, এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেটার আমরা বিভাগ ক, খ, গ এবং ঘ অর্থাৎ সমস্ত বিভাগের ছোট বড় সমস্ত প্রশ্নের আনসার আমরা আজকের ক্লাসে প্রোভাইড করব। এর আগে দেখো ফিজিক্যাল সায়েন্সের বেশ কয়েকটা সেট কমপ্লিট হয়ে গেছে। লাইফ সায়েন্সের ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 146 পর্যন্ত কমপ্লিট হয়েছে এবং ম্যাম তোমাদের বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু বিভাগ যতগুলো রয়েছে বিভাগ ক থেকে ঘ পর্যন্ত সমস্ত প্রশ্নের আনসারগুলো প্রোভাইড করেছেন। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে এবিটি এর আলাদা প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টের মধ্যে থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিও। দেখো, বিভাগ ক আমরা সলভ করে নেব। প্রথম হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, এখানে আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। মোটামুটি 49% কার্বন ডাইঅক্সাইডের অবদান রয়েছে। এরপরে হচ্ছে মিথেন গ্যাস। নেক্সট 1.2, কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়? পরম শূন্য উষ্ণতা, এখানে 0 কেলভিন, কেমন, বা -273°C। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয় তাহলে 24 গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন হবে। এবার এখানে ভেপার ডেন্সিটি বাষ্প ঘনত্ব ডি বলেছে 8, তাহলে আমরা জানি এম মানে কত, এম মানে হচ্ছে 2D, তাহলে বাষ্প ঘনত্ব 8 হলে এম কত হয়ে যাবে? 8 2 16, তাই না? 8 2 16 এটা হয়ে যাবে ওটার আণবিক ভর বা আণবিক গুরুত্ব। তাহলে 16 গ্রাম মানে তার মোলার ভর, তাহলে 16 গ্রামে যে কোনো মোলার ভর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে 16 গ্রামে যদি 22.4 লিটার হয় তাহলে 1 গ্রামে কত? 1 গ্রাম হবে 16। আমাদের বলেছে তাহলে 24 গ্রামে কত? তাহলে 24 গ্রামে বের করতে গেলে আমাকে এবার 24 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে কাটো, 3 8 24, 8 2 16, এটা যদি কাটাকাটি করি তার মানে 1.5 হয়, 1.5। তাহলে সেটা যদি তোমরা গুণ করো দেখবে 22.4 সঙ্গে 1.5 গুণ করলে 33.6, অপশান ডি এখানে কিন্তু তোমরা রাইট আনসার পেয়ে যাবে। তাপ পরিবাহিতা সর্বাধিক কোন ক্ষেত্রে? এখানে আনসার হবে হিরে। যদি বলে ধাতব পরিবাহীর মধ্যে কোনটা তাপ পরিবাহিতা সব থেকে বেশি, তখন কিন্তু আনসার হবে রূপো। এরপর 1.5 প্রতিসংখ্য বিশিষ্ট কোন মাধ্যমে আলোর বেগ কত? এখানে আলোর বেগ কত হবে? আলোর বেগ হয়ে যাবে, দেখো অপশান সি, 2c/3। এখানে তোমরা আমি এখানে করে দিচ্ছি প্রতিসরাঙ্ক মিউ মানে কি জানো? মিউ মানে জানো c/v, এটা তোমরা জানো। তাহলে আমাদের এখানে ভি বার করতে হবে, তাহলে ভি মানে কত? ভি মানে তাহলে সি আর মিউটা চলে আসবে, তাহলে আলোর গতিবেগকে যদি আমরা প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব। তাহলে আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ এখানে আমরা পেয়ে যাচ্ছি সিটাই বলেছে, কিছু বলেনি মানে সি। প্রতিসরাঙ্ক কত? 1.5, তাহলে এটা c/1.5, কিন্তু অপশান নেই, তার জন্য কি করবে? উপর নিচে 2 দিয়ে গুণ করবে, উপর নিচে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2c, আর 1.5কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3, তাহলে 2c/3, তার জন্য অপশান সি। বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে যায়। ভোল্ট এক্স কুলম, আচ্ছা ভোল্ট গুণ কুলম, ভোল্টকে যদি কুলম দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই? সেখানে কিন্তু আমরা কার্যের একক পাই, যেহেতু এটা জুল হয়। বার্লো চক্রে কোন তরল ব্যবহার করা হয়? সেখানে পারদ ব্যবহার করা হয়, অপশান সি। এরপরে 1 মেগা ইলেকট্রন ভোল্ট তোমরা বার করবে। এমনিতে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.602 ইন্টু 10⁻19 এত জুল হয়। তাহলে মেগা মানে এটার সঙ্গে 10⁻6 গুণ করবে, দেখবে পেয়ে যাবে তোমরা এখানে দেখো এটার আনসার তোমরা পেয়ে যাবে এই যে 1.6 ইন্টু 10⁻13, এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার। তৃতীয় পর্যায়ে থাকে 8টা মৌল, প্রথম পর্যায়ে 2টি মৌল, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6টি, এটা 6 হবে, কেমন, সিটা আনসার হবে না। এরপরে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? এগুলোর মধ্যে দেখো জল, এটা সমযোজী যৌগ। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে মনে রাখবে সবসময় যে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ ঘটে। নেসলার বিকারকের সাহায্যে কোনটাকে শনাক্ত করা যায়? অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা যায়। কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? ক্লোরাইড অ্যানায়ন। আর এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন গ্যাস। বিভাগ ক্ষয়ের প্রশ্নের আনসারগুলো দেখে নাও, আমি এগুলো বলে দিচ্ছি, তারপর তোমাদের খাতাতে আনসার দেখিয়ে দেবো। বায়ুমণ্ডলের কোন স্তর ক্রমহ্রাসমান স্তর নামে পরিচিত? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হচ্ছে মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ওজোন স্তরে কোন গ্যাস অনুঘটক হিসাবে কাজ করে? এখানে অনুঘটক হিসাবে কাজ করে তোমরা জানো যে সক্রিয় ক্লোরিন পরমাণু, তাহলে এটা হবে আনসার। নেক্সট
ভি বনাম ক্যাপিটাল টি, এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। যদি আমরা ভি বনাম ক্যাপিটাল টি আঁকি তাহলে এরকম আমরা মূল বিন্দুগামী সরলরেখা পাই। নেক্সট, কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয়ে যায়, সেটা হবে 0 কেলভিন। কোন তরলের প্রকৃত প্রসারণ পাত্রে যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, প্রকৃত প্রসারণ নির্ভর করে না, আপাত প্রসারণ সেটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, তার মানে এটা মিথ্যা। আদর্শ কুপরিবাহী তাপ পরিবাহকাঙ্কের মান আদর্শ কুপরিবাহী তাপ পরিবহন করতে পারে না, তার জন্য 0 হবে আনসার। একটি উভু উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কি হবে? এখানে আনসারে তোমরা লিখবে যে প্রতিসৃত রশ্মি পরস্পর সমান্তরাল হবে এবং অসীমে প্রতিবিম্ব গঠিত হবে, গঠিত প্রতিবিম্ব সদ অবশীর্ষ ও বহুগুণ বিবর্ধিত হবে। তোমাদের জন্য আমরা একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা এবিটিএ টেস্ট পেপার থেকে যে সমস্ত ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের পেজগুলো সলভ করা হচ্ছে সেগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। সেই গ্রুপে যদি অ্যাড হতে চাও, দেখবে এই সংক্রান্ত ডিটেলস আমি কমিউনিটি সেকশনে পোস্ট করেছি, যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপরে নেক্সট, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রৈখিক বিবর্ধন যদি 1.5 হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য এই সূত্র থেকে আমরা পাবো, প্রতিবিম্বের দৈর্ঘ্য মানে রৈখিক বিবর্ধন গুণ বস্তুর দৈর্ঘ্য, তাহলে গুণ করবে পেয়ে যাবে 7.5 সেন্টিমিটার। এরপরে একটি আদর্শ ভোল্টামিটারের রোধ হবে অসীম। আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ পাওয়া যায় লেঞ্জের সূত্র থেকে। 2.10 কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে? যখন গামা রশ্মি বের হওয়ার সময় সেখানে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, একই থাকে। নিউক্লিয়ার রিয়েক্টরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ম্যাচিংটা হচ্ছে ক্ষার ধাতু, এটা সোডিয়াম। আয়রন মানে লোহার সংকর ধাতু, এটা হয়ে যাবে ইনভার। নিক্টোজেন শ্বাসরোধকারী গ্যাস নাইট্রোজেন। আর বিমানের কাঠামো তৈরি করতে লাগে ডুরালুমিন, এই সংকর ধাতু। 2.12 একটি ধাতব মৌল আছে এম, সেটা একটা আয়নীয় যৌগ MCl3 গঠন করছে, তাহলে এম ধাতুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? যেহেতু MCl3 গঠন করেছে তাহলে MCl3 যৌগে এম ধাতুর যোজ্যতা কত? MCl3 যদি ভাঙো তুমি, তাহলে সেটা ভাঙলে আমরা কি পাচ্ছি? M3+ আর 3Cl-, তাহলে যোজ্যতা কত হবে? 3টে ইলেকট্রন বর্জন করেছে, তার মানে যোজ্যতা হবে 3, তাহলে যোজ্যতা কক্ষে 3টি ইলেকট্রন আছে। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে 10 ml অক্সিজেন যদি জমা হয় তাহলে ক্যাথোডে কি পরিমাণ হাইড্রোজেন হবে? জলে যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন ক্যাথোডে আর অ্যানোডে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত আমি সংক্ষেপে লিখেছি যেহেতু সময় খুব কম। এখানে আয়তন অনুপাত হচ্ছে 2:1, দুভাগ আয়তনের হাইড্রোজেন আর 1 ভাগ আয়তনের অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে 10 ml যদি অক্সিজেন হয় তাহলে হাইড্রোজেন কত হবে? তার দ্বিগুণ, তার মানে 20 ml হাইড্রোজেন কিন্তু জমা হবে। এরপরে গোল্ড প্লেটিংয়ে সেখানে অ্যানোডে কি ব্যবহার করা হয়? বিশুদ্ধ সোনার পাত। তড়িৎ বিশ্লেষণ ভৌত না রাসায়নিক পরিবর্তন? অবশ্যই সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে? এখানে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে, কারণ অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়, এটা তোমরা ভাষাতেও লিখে দিতে পারো। ইউরিয়া তৈরি করতে কি কি লাগে? ইউরিয়া তৈরি করতে সেখানে অ্যামোনিয়া লাগে এবং কার্বন ডাইঅক্সাইড লাগে। আর্দ্র বাতাসে ফেলে রাখা তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণ পড়ে সেটির রাসায়নিক নাম হচ্ছে বেসিক কপার সালফেট। যেহেতু এখানে একটা বেস বা এখানে ক্ষার রয়েছে এবং কপার কার্বনেট, কেমন? বেসিক কপার কার্বনেট। এরপরে এই যে যৌগটা আছে তার IUPAC নেম আমরা নাম্বারিং করবো 1 2 3, তাহলে মিথিত প্রোপ, এবং এটা অ্যালডিহাইড তাহলে ন্যাল, তাহলে প্রোপানযুক্ত ন্যাল মানে প্রোপানল। এরপরে ভিনিগারের মুখ্য উপাদান অ্যাসিটিক অ্যাসিড এবং PVC যেটা মনোমার সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। অবশ্যই এর সংকেত মানে H2C++CHCl এটা তোমরা দেবে। এরপরে বিভাগ গ আমরা সলভ করে নেব। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথে অনেক বেশি করে শেয়ার করবে, তার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই কিন্তু আমি যেভাবে তোমাদের সমস্ত বিভাগের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি সেটা কিন্তু পসিবল নয়। তোমরা বেশি বেশি করে ক্লাসগুলোতে লাইক দেবে। যে কোনো সমস্যা হবে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, বা তোমাদের জন্য একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে তোমাদের যাবতীয় সমস্যা তুলে ধরতে পারো। 3.1 শক্তির উৎস হিসাবে মিথেন হাইড্রেটকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কেন? তার কারণ
এক ঘন মিটার মিথেন হাইড্রেট থেকে প্রায় 160 ঘন মিটার মিথেন গ্যাস পাওয়া যায়। তাহলে যথেষ্ট পরিমাণে মিথেন গ্যাস পাচ্ছি আমরা মিথেন হাইড্রেট থেকে। আর জীবাশ্ম জ্বালানির পরিমাণ যেহেতু ক্রমশ ফুরিয়ে আসছে, তাহলে ভবিষ্যতে যখন শক্তি সংকট দেখা যাবে তখন জীবাশ্ম জ্বালানি তো ফুরিয়ে যাবে। তাহলে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা পেট্রোলিয়ামের অল্টারনেটিভ বিকল্প হিসাবে মিথেন হাইড্রেট ব্যবহার করা যেতে পারে। তাহলে এই আনসারটা লিখতে হবে। এরপরে নেক্সট, স্থির উষ্ণতা একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? প্রাথমিক আয়তন V1 বলেছে 200, V2 তোমাদের বের করতে হবে বয়েলের সূত্র অনুসারে P1 V1 = P2 V2। তাহলে V2 কত? V2 হবে P1 V1 এর নিচে P2 চলে আসবে, সবগুলো বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর দেখবে এখানে আনসার হয়ে যাবে 400। এখানে P2 এর বদলে P/2 কেন লিখলাম? তার কারণ বলেছিল এখানে যে অন্তিম চাপ প্রাথমিক চাপের অর্ধেক করা হয়েছিল। তাহলে প্রথমে যদি চাপ P থাকে, পরে চাপ কি হবে? তার অর্ধেক, মানে P/2। তার জন্য এখানে P/2 করা হয়েছে। আর এই লাইনে P/2 মানে কি? P এই নিচে দুইটা উপরে চলে আসলো, P কেটে দিয়েছি, 200-কে 2 দিয়ে গুণ করে 400 সিসি হয়ে যাবে এই প্রশ্নের আনসার। অথবা দিয়ে প্রশ্ন, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা প্রশ্নটা একবার দেখে নাও, আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। তোমাদের গাণিতিক সমস্যা খুব সহজ হয়ে উঠবে যখন তোমরা সেই ডেটাগুলো প্রথমত ঠিকমতো লিখতে পারবে। এখানে যেমন বলেছে দেখো, কত ভর? 0.324, তাহলে W লিখলে। উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই তার সঙ্গে 273 যোগ করে কেলভিনে প্রকাশ করবে, 298 কেলভিন। আয়তন 280 সিসি, সেটাকে লিটারে করতে গেলে, ঘন সেন্টিমিটার থেকে লিটারে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.28। চাপ 750 মিলিমিটার, সেখানে মানে মিলিমিটার মানে কত সেন্টিমিটার? 75 সেন্টিমিটার, তাহলে একে 76 দিয়ে ভাগ করতে হবে। আর না হলে এটা যদি মিলিমিটারে রাখো তাহলে 760 মিলিমিটার দিয়ে ভাগ করে আমরা এটিএমে প্রকাশ করব। আর এর মান তো জানো, লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082। এবার মোলার ভর তোমরা সূত্র জানো, PV = nRT। এন মানে কি? W/m। এন মানে মোল সংখ্যা, সেটাকে W/m বলা হয়। যাই হোক, PV = W/m RT, এটা হলো। তোমাকে এম বার করতে হবে, তাহলে এম বার করতে গেলে পিভিটা নিচে চলে আসবে, তাহলে WRT/PV। এবার মান বসিয়ে দাও, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে 28 গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। পয়েন্ট সামথিং আসবে, কিন্তু তোমরা 28 লিখবে এবং ব্র্যাকেটে প্রায় লিখবে। এরপরে নেক্সট, অবতল দর্পণ দ্বারা অসৎ সমশীর্ষ আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তা চিত্রসহ দেখাও। এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এই চিত্রটা তোমরা দেখাবে অবশ্যই। ফোকাস আর মেরুর মধ্যে রাখলে সেখানে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, এই চিত্র দেবে এবং কি কি ঘটলো সেই রকম জিনিসগুলো, প্রত্যেকটা যে তথ্য আছে সেই তথ্যগুলো তোমরা এখান থেকে দেখবে, তারপরে নিজের ভাষায় এতটা পর্যন্ত লিখবে। আর নেক্সট এর সঙ্গে আরো একটা দেখো কোশ্চেন আছে, অথবা দিয়ে প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা অথবা দিয়ে 2 নম্বরে দিয়েছে, তোমরা চাইলে শুধুমাত্র এই জায়গাটা লিখতে পারো। 3টি বিষয়ের উপর নির্ভর করে: মাধ্যমদ্বয়ের প্রকৃতি, মাধ্যমের উষ্ণতা, আপতিত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য। আর চাইলে এটা মনে রাখবে, এই জায়গাটা সংক্ষেপে, মানে ডেটা দেওয়ার দরকার নেই। কি করে লিখবে? যে আলোর বেগ যত কম হয় প্রতিসরাঙ্ক তত বেশি হয়, মানে ব্যস্ত সম্পর্ক। এখানে মাধ্যমের উষ্ণতা যদি বাড়ে তাহলে প্রতিসরাঙ্ক কমে, এটুকু লিখলে। আপতিত আলোর বর্ণ বা তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে। এই ডেটাগুলো এক লাইন করে লিখে দেবে, তাহলে কিন্তু আনসারটা খুব সুন্দর হবে। এরপরে এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে, এটা আমি যেহেতু রায়মার্টিন থেকে হুবহু পাওয়া যায় তার জন্য আমি রায়মার্টিন থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটো বৈদ্যুতিক বাতি আছে, প্রথমটার ভোল্ট বিভব প্রভেদ 220 আর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, দ্বিতীয়টার 110 আর ক্ষমতা হচ্ছে 60 ওয়াট। এবার তোমরা সূত্র জানো, P ক্ষমতা মানে V²/R। অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো একটা জায়গায় তোমরা নোট ডাউন করবে, তাহলে চলদৌড় থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন সেটা তোমরা সলভ করতে পারবে। এছাড়া যখন আমরা ক্লাস প্রোভাইড করেছিলাম, দেখবে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, এখানে ছায়া প্রকাশনের টেক্সট বুকের সমস্ত গাণিতিক সমস্যা এই চ্যাপ্টার থেকে আমরা সলভ করে দিয়েছিলাম, সেগুলো খুব ইজি প্রসেস সলভ করানো হয়েছে। ছায়া প্রকাশনের বইটাতে বেশ ইম্পর্টেন্ট 10-12টি প্রশ্ন রয়েছে, সবগুলো সলভ করে দেওয়া হয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, তাহলে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধে হবে। তাহলে P মানে V²/R। এবার এই সূত্র অনুযায়ী আমরা তাহলে P মানে যদি V²/R হয়, তাহলে প্রথম ক্ষেত্রে মানে সবগুলো 1 লিখলাম, তাহলে রোধ বার করবো। রোধ মানে কি? আর এদিকে গেলে P1টা নিচে আসবে। বিভব প্রভেদ কত ছিল? 220 ভোল্ট, তাহলে তার স্কোয়ার মানে 220 × 220। ক্ষমতা ছিল 60 ওয়াট, তাই না? ক্ষমতা কত ছিল? 60 ওয়াট, তাহলে 60 দিয়ে ভাগ করবে, দেখবে এখানে আনসার কত হবে। এটাকে এখানে তোমার আনসারটা করতে পারো, বা যদি ভাবো যে আমি কাটাকাটি করবো না, লাস্টে করবো, তাহলে তাও করতে পারো। এটা এরকম অ্যাজ ইট ইজ যা আছে রেখে দাও। দ্বিতীয় ক্ষেত্রে এত ভোল্টের এত ওয়াট, একই রকমভাবে আর কত? তাহলে V²/P,
তাহলে 110 নিচে 60। এবার অনুপাত মানে কি, প্রথমটা অনুপাত আর দ্বিতীয়টা। তো প্রথমটা কোনটা ছিল, এইটা। অনুপাত মানে কি, ভাগ। তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে সেই ভাগটাকে যদি গুণ করতে চাই তাহলে এটা কি হবে, পাশের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে 60টা উপরে গেল, নিচে এগুলো হলো। এবার 60 কেটে যায়, এই শূন্য কেটে যায়, এই শূন্য শূন্য কেটে যায়, 11 2 22, তাহলে কেটে 2 হবে, এখানে 11 2 22, তাহলে 2 2 দিয়ে 4, তাহলে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 1, মানে 4:1, এটা হবে অনুপাত। 3.5 লুইসের ধারণা অনুযায়ী সমযোজী বন্ধন, এটা বন্ধন হবে, কিভাবে গঠিত হয় উদাহরণ দাও। আর সোডিয়াম ক্লোরাইডকে NaCl হিসেবে কিভাবে কেন প্রকাশ করা যায় না। প্রথমটার আনসার দেখো এখানে দেওয়া হয়েছে, আমি এক্সপ্লেন করছি না, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে। আর সেকেন্ড কোশ্চেনের আনসার এখান থেকে শুরু করে এতটা তোমরা লিখবে, কেমন, এতটা লিখতে পারো। বা আমি তোমাদের খাতাতে অন্যভাবে এই জিনিসটা করে দিয়েছি একদম সংক্ষেপে। কেন NaClকে Na বন্ড Cl হিসাবে প্রকাশ করা যায় না, তার কারণ হচ্ছে আমরা জানি NaCl এর যে ক্রিস্টাল বা কেলাস, এক একটা Cl মাইনাসে চারদিকে 6টা Na প্লাস থাকে, একইরকমভাবে এক একটা Na প্লাসে চারদিকে 6টা Cl মাইনাস আয়ন থাকে। তাহলে এখানে কোনো ইলেকট্রন জোড় গঠিত হয় না। NaCl এর মধ্যে Na প্লাস আর Cl আয়ন অনেকগুলো থাকে, অনেকগুলো মিলে একটা বিশাল বৃহৎ একটা কেলাস তৈরি করে। এমনি একটা Na প্লাস কোন Cl মাইনাসের সঙ্গে যুক্ত আছে সেরকম তুমি বলতে পারবে না। সেই বন্ধনটা বা স্থিরত্বটির আকর্ষণ বলটা পুরো কেলাসের মধ্যেই কিন্তু সুষমভাবে ছড়িয়ে থাকে। পৃথক একটা NaCl অণুর কিন্তু অস্তিত্ব তুমি পাবে না। যেহেতু পৃথক একটা অণুর অস্তিত্ব নেই, তার জন্যই সোডিয়াম ক্লোরাইডের বন্ধনকে Na বন্ড Cl হিসাবে প্রকাশ করা যায় না, যেহেতু তড়িৎযোজী যৌগের মধ্যে প্রকৃত বন্ধন কিন্তু থাকে না। এরপরে নেক্সট 3.6 এ একটা ধাতু B এবং C দুটি, এটা হচ্ছে উচ্চ, কেমন, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে AB ও BC এই দুটো তড়িৎযোজী না সমযোজী, সেগুলো ব্যাখ্যা করতে হবে। প্রথমে বলছে এ একটা ধাতু, এ যদি ধাতু হয় তাহলে ধাতুগুলো কি হয়, সোডিয়াম পটাশিয়াম, এরা কি করে, ইলেকট্রন বর্জন করে, নিয়ে ক্যাটায়নে পরিণত হয়। তাহলে এখানেও তাই হবে, ক্যাটায়নে পরিণত হবে। আর যেগুলো অধাতু, উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল মানে সেগুলো অধাতু হয়, তাহলে তারা কি করবে, ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। এবার ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হলো, তাহলে তাদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, নিয়ে তারা আয়নীয় বন্ধনের মাধ্যমে বা তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে আয়নীয় বা তড়িৎযোজী যৌগ গঠন করবে, মানে AB গঠন করবে। তাহলে এটা কেমন ধরনের যৌগ হলো, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। এবার BC যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা দুজনেই যেহেতু উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তো খুব কম। তাহলে পার্থক্য কম হলে তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন গ্রহণ বা বর্জন ঘটবে না। তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জন না ঘটলে ক্যাটায়ন আয়ন তৈরি হবে না। তাহলে একমাত্র উপায় যে এরা দুজনে ইলেকট্রন দেবে, ইলেকট্রন জোড় গঠন করবে, সেগুলো সমভাবে ব্যবহার করার মাধ্যমে, মানে সমযোজী বন্ধনের সাহায্যে এরা সমযোজী যৌগ BC গঠন করবে। নেক্সট, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় একটা গ্যাস, এটা হচ্ছে H2S প্রস্তুত করা যায়। এই গ্যাসটির প্রস্তুতির সমীকরণ তোমরা লিখবে FeS, ফেরাস সালফেটের সঙ্গে লঘু H2S বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং H2S হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। পারদ সংকর বা অ্যামালগাম কি আর এর ব্যবহার লেখো। যে কোনো টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে, এখানে পারদ সংকর কাকে বলে দেওয়া হয়েছে আর ব্যবহার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, অথবা দিয়ে লোহার মরচে পড়ার ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। তুমি ঘটনাটা উল্লেখ করতে পারো, বা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে সেগুলো তোমরা লিখবে। তাহলে অ্যানোডে কি ঘটছে, ক্যাথোডে কি ঘটছে। অ্যানোডে কি হয়, জারণ হয়, মানে ইলেকট্রন বেরিয়ে যাবে, নিয়ে Fe বাই পজিটিভ তৈরি হবে। ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হবে, নিয়ে H প্লাস থেকে H, সেখান থেকে H2 তৈরি হবে। তারপর এখানে দেখো, এখানে কি হয়েছে, এদের সঙ্গে বিক্রিয়া জল তৈরি হচ্ছে, নিয়ে এই বিক্রিয়াটা ফাইনালি, এই বিক্রিয়াটাও তোমরা অবশ্যই লিখে দেবে। তাহলে ক্যাথোড, অ্যানোড এবং এই বিক্রিয়া, কেমন। নেক্সট, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই যে এখানে দেওয়া হয়েছে, এখানে স্ট্রাকচারটা অঙ্কন করবে, বন্ড অ্যাঙ্গেল কতটা, বন্ধন দৈর্ঘ্য, এগুলো দেওয়ার দরকার নেই, যদি সম্ভব হয় তাহলে দেবে, তাছাড়া দেওয়ার দরকার নেই। এখানে এরকমভাবে লিখবে। আর মেন বিষয় হচ্ছে কার্বন কার্বনের মধ্যে সমযোজী দ্বিবন্ধন আছে, তাহলে দ্বিবন্ধন থাকলে সেটা কী হবে, অসম্পৃক্ত প্রকৃতির হবে। তাহলে এরকমভাবে তোমরা লিখবে। বন্ধন কোণ এবং বন্ধন দৈর্ঘ্য চাইলে তোমরা স্কিপ করতে পারো। এরপরে এখানে অথবা দিয়ে প্রশ্ন আছে যে কিভাবে পরিবর্তন করা যায়। আমাকে পরিবর্তন করতে হবে
দেখো এটা কি এইচসি ট্রিপল বন্ড সিএইচ মানে অ্যাসিটিলিন C2H2, সেখান থেকে ইথেন তৈরি করতে হবে। তাহলে আমরা পিটি, প্ল্যাটিনাম প্যালাডিয়াম বা র্যানি নিকেল ব্যবহার করতে পারি সাধারণ উষ্ণতায়, অথবা 250°C উষ্ণতায় নিকেল চূর্ণ অনুঘটকের সাহায্যে বিক্রিয়া ঘটালে এখানে ইথেন তৈরি হয়। নেক্সট অথবা দিয়ে আমাদের দেখো, আচ্ছা অথবা নয়, বিভাগ ঘ প্রথম প্রশ্ন অলরেডি আমরা একবার করেছি, আরও একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আমাদের বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র যে বইয়ে সুন্দর করে প্রাঞ্জল ভাষায় ছোট করে দেওয়া হয়েছে সেটাই তোমরা লিখবে। তোমাদের কাছে যে টেক্সট বুক আছে যেখান থেকে তোমরা রেডি করেছো সেটাই করবে। আমি 7টা থেকে দেখাচ্ছি, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র এখান থেকে শুরু করবে, তারপরে পরের পাতায় দেখো এতটা পর্যন্ত তোমরা লিখবে। পারলে এই জায়গাটাও অ্যাড করতে পারো, কিন্তু এতটা লিখলেও হয়ে যাবে, কেমন? নেক্সট এখানে 4.2 বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে। 50 গ্রাম জিঙ্ক অতিরিক্ত পরিমাণ লৌহ H2SO4 অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে তাহলে কতটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? 35% অশুদ্ধি, তাহলে বিশুদ্ধ কতটা আছে বিয়োগ করলে পেয়ে যাব। 100 থেকে 35 বিয়োগ করলে 65% পিওর বিশুদ্ধ। 50 গ্রামে তাহলে কত? 100, মোট পার্সেন্ট কত? 100, তাহলে 100 ভাগে 65 থাকে। 100 ভাগে বিশুদ্ধ জিঙ্ক থাকে 65 ভাগ, তাহলে 1 ভাগে 65/100, তাহলে 50 গ্রামে কত গুণ 50। এটা কাটাকাটি করলে এটা 2 হয়, তাই না? কাটাকাটি করলে 2 হয়, 65কে 2 দিয়ে ভাগ করে 32.5 গ্রাম। বিক্রিয়া সমীকরণটা কি? বিক্রিয়া সমীকরণ Zn প্লাস H2SO4 এর বিক্রিয়ায় এখানে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি হয়। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে হাইড্রোজেন কত তৈরি হয়? 2 গ্রাম। তাহলে এখান থেকে কত? 1 গ্রাম থেকে কত? 65 গ্রামে 2 গ্রাম, তাহলে 1 গ্রামে কত? 2/65, তাহলে 32.5 গ্রামে কত গুণ করবে? এটা যদি কাটাকাটি করে তাহলে 2 হবে, উপর নিচে 2 কেটে যায়, তাহলে 1 গ্রাম। এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার। এরপরে অথবা দিয়ে প্রশ্ন, সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটা বলে দিয়েছে। তাহলে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ রূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH প্রয়োজন হবে? বিক্রিয়া সমীকরণ দেবে, মোলার ভর কী করে বের করতে হয় তোমরা জানো আশা করি। H2SO4 98, এটা বার করবে 80 হবে, তাহলে 98 গ্রাম H2SO4 সঙ্গে NaOH বিক্রিয়া ঘটাতে গেলে 80 গ্রাম লাগে, তাহলে 1 গ্রামে কত? 98, তাহলে 4.9 কত? 4.9। চাইলে এই দশমিকটা তুলে দিতে পারো, দশমিক তুলে এখানে 10 হবে, তাহলে এটা কাটাকাটি করলে 2 হবে। 10-এর এটা আর এটা কাটাকাটি 0 কেটে দেবে, নিচে 2 আছে, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 গ্রাম। নেক্সট দেখো এখানে 4.3 তাপ প্রবাহ মাত্রার গাণিতিক সমীকরণ থেকে তাপীয় রোধের সমীকরণ প্রতিষ্ঠা করো এবং এসআইতে তাপের রোধের একক। তাপের রোধের যেটা একক সেটা হচ্ছে তাপীয় রোধের যেটা একক সেটা হচ্ছে কেলভিন পার ওয়াট, মানে কেলভিন ওয়াট ইনভার্স। এটাকে এরকমভাবে লেখা যায়, কেমন? এটা এরকমভাবে লেখা যায়, জুল ইনভার্স সেকেন্ড কেলভিন। প্রথম পার্টটার জন্য এখানে এই যে এখান থেকে শুরু করবে, তোমাদের টেক্সট বুকের মধ্যেও পাবে, এখান থেকে শুরু করে একবারে এই যে তাপীয় রোধের যে রাশিমালাটা পেলাম আমরা RH মানে যে 1/K × D/A, এতটা পর্যন্ত তাপীয় রোধ, এতটা পর্যন্ত তোমাদের লিখতে হবে। এরপরে নেক্সট অথবা দিয়ে প্রশ্ন, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। এখানে তোমরা লিখবে থার্মোমিটারে পারদের প্রসারণ। আর সেকেন্ড যে পার্টটা দেওয়া হয়েছে যে একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1 স্কোয়ার মিটার আর T2 উষ্ণতায় হচ্ছে A2 স্কোয়ার মিটার, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা একক সহ লিখতে হবে। তাহলে এখানে T1 উষ্ণতায় ক্ষেত্রফল কত, T2 উষ্ণতায় ক্ষেত্রফল কত লিখলাম। ক্ষেত্রফল বাড়লো কত? উষ্ণতা বাড়ালে নিশ্চয়ই ক্ষেত্রফল বাড়বে, তাহলে A2 - A1। প্রথমে ছিল A1, বেড়ে হয়েছে A2, তাহলে বাড়লো কত? A2 - A1, যেহেতু A2টা A1 থেকে বড়। উষ্ণতা প্রথমে T1 ছিল, উষ্ণতা বাড়িয়ে T2 করেছি, তাহলে উষ্ণতা বাড়ালাম কত? T2 - T1 এত কেলভিন, কেমন? এখানেও T2 উষ্ণতাটা T1 থেকে বেশি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্র প্রসারণ কতটা প্রসারণ হচ্ছে, মানে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হচ্ছে সেইটা ভাগ প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এবার সব বসাবে, ক্ষেত্রফল প্রসারণ মানে ক্ষেত্রফল বৃদ্ধি, এটা প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? A1, উষ্ণতা বাড়ছে কতটা? T2 - T1, সব লিখবে, একক হবে কেলভিন ইনভার্স। তাহলে এটাই কিন্তু তোমরা লিখে দেবে, কেমন? তাহলে এখানে জিজ্ঞাসা করেছিল যে একক কী হবে, তাহলে কেলভিন ইনভার্স, সেটাই হবে একক। আর নেক্সট
বায়ুতে আলোর বেগ হচ্ছে এত, হীরকের মধ্যে আলোর বেগ এত হলে হীরকের প্রতিসরাঙ্ক কত? তাহলে বায়ুতে আলোর বেগ যেটা বলেছে 3 × 10⁻⁻, এত সেন্টিমিটার পার সেকেন্ড। মিটার করার দরকার নেই, যা আছে তাই লিখবে। আর এই বেগটা যেটা দিয়েছে সেটা লিখবে। হীরকের প্রতিসরাঙ্ক মিউ মানে হচ্ছে c/v, তাহলে আলোর বেগ বাই এই বেগটা তোমরা বসাবে। এবার এখানে 10⁻10 কেটে দেবে, 3কে 1.25 দিয়ে ভাগ করবে, দেখবে হয়ে যাবে 2.4। তাহলে এটা কিন্তু হবে এই প্রশ্নের আনসার। অথবা দিয়ে প্রশ্ন, একটি আলোক রশ্মির কম্পাঙ্ক যদি এত হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? কম্পাঙ্ক যা দেওয়া আছে 3 × 10⁻17 হার্জ, সেটা বসালাম। আলোর বেগ c হচ্ছে এটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আগেরটা সেন্টিমিটারে ছিল, তাই জন্য 10⁻10 ছিল, এটা মিটারে আছে, তাই জন্য 10⁸ হয়ে গেল। আমরা জানি c মানে হচ্ছে n ল্যামডা। c আলোর বেগ, n হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো ল্যামডা কত, তরঙ্গ দৈর্ঘ্য কত? c/n। সির মান বসাবে, n এর মান বসাবে, 3 কেটে দেবে। তাহলে এখানে দেখো এটা যদি উপরে ওঠে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 10⁸ মাইনাস এটা 10⁻8 - 17, তাহলে কত হবে? 10⁻9 এত মিটার। আর 10⁻9 মিটার মানে কি 1 ন্যানোমিটার। তাহলে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটে, এটা ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 99, সেখানে 4.4 কোশ্চেন দেখবে। সেখানে তোমাদের অলরেডি এটা করে দেওয়া হয়েছিল, তাই জন্য আমি নতুন করে বলছি না। ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সাজাতে হবে। সব থেকে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার থেকে ইউভি রশ্মির বেশি, দৃশ্যমান আলোর আরও বেশি, মাইক্রোওয়েভের আরও বেশি। 4.6 অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটাও আগে হয়েছে দেখবে 121 পাতায়, যেটা ফিজিক্যাল সায়েন্স আমরা সলভ করেছিলাম। 4.6 অথবা কোশ্চেন দেখবে। বার্লো চক্র কোন নীতিতে কাজ করে? এই প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন। এখানে তোমাদের দুই ধরনের আনসার লিখতে হবে। যদি কোন নীতিতে কাজ করে বা ঘোরে সেটা বোঝাতে চাইলে আমাদের বলতে হবে যে তড়িৎ পরিবাহীর ওপর চুম্বকের ক্রিয়া, এই নীতির সাহায্যে এটা বার্লো চক্রটা ঘোরে। কিন্তু ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ধারিত হয়, তখন কিন্তু আনসার হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তোমরা দুটোই লিখে দেবে, কেমন? সঠিকভাবে উল্লেখ করা না থাকলে তোমাদের দুটোই লিখতে হবে। একটি ইলেকট্রনের আধানের মান বলেছে এটা, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে ওর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে অতিক্রান্ত ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। সব ডেটা যা আছে আমি এখানে ডিটেলস অত লিখিনি। প্রবাহ মাত্রা আই মানে কত, সময় কত, আধান বের করার সূত্র হচ্ছে কিউ মানে আইটি, তাহলে আয়ের সঙ্গে টি গুণ করলাম, পেয়ে গেলাম 3.2 এত কুলম। এবার ইলেকট্রন সংখ্যা, কিউ আধান মানে হচ্ছে এন ইন্টু ই, ইলেকট্রন সংখ্যা ইন্টু ইলেকট্রনের আধান। আমাদের বার করতে হবে ইলেকট্রন সংখ্যা এন, তাহলে এন মানে কি কিউ বাই, এটা নিচে আসবে মানে কিউ বাই ই। মানগুলো বসিয়ে দেবে, দেখবে এটা হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি, এটার কাটাকাটি করলে হচ্ছে 2। আর 10⁻⁹ উপরে উঠলে 10⁻⁹, মাইনাসটা থাকবে না, তাহলে 2 × 10⁻⁹ এতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। কেমন? তোমরা ভাষাতেও কিন্তু লাস্টে আনসারটা লিখবে। অথবা দিয়ে আমাদের প্রশ্ন আছে এখানে, যে যদি একটি তারের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে চলে, তাহলে এত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, প্রান্তীয় বিভব প্রভেদ কত? আমি একদম ছোট্ট জায়গার মধ্যে তোমাদের করে দিয়েছি। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান এত, এরকমভাবে লিখবে। সময় সমান 15 মিনিট, সমান সেকেন্ডে করে নিতে হবে, তাহলে 60 দিয়ে গুণ করে 900 সেকেন্ড। উৎপন্ন তাপ এইচ সমান 525 ক্যালোরি, এরকমভাবে লিখবে। সূত্র এইচ মানে আই স্কোয়ার আর টি বাই জে। আর কত? তাহলে এইচের সঙ্গে যে গুণ হবে, আর আই স্কোয়ার টিটা নিচে যাবে, সব মান বসাবে, হয়ে যাবে 9.8 ওহম। বিভব প্রভেদ বার করার সূত্র ভি মানে আই আর, তাহলে আই কত পেয়েছো তুমি? এখানে আই দেওয়াই হয়েছে 0.5, আর তুমি এখন বের করলে 9.8 গুণ করে দেবে 4.9 ভোল্ট, হয়ে যাবে তোমার এই প্রশ্নের আনসার। নেক্সট, নিউক্লিয় বিভাজন কাকে বলে এবং শৃঙ্খল বিক্রিয়া কি? এখানে নিউক্লিয় বিভাজন কাকে বলে দেওয়া হয়েছে, উদাহরণটাও তোমরা দেবে। উদাহরণের ভাষাটা লিখতে না পারলে শুধুমাত্র এই যে প্রথম লাইনটা দেওয়া হয়েছে এই উদাহরণটা দেবে। কেমন? কীরকমভাবে ইউরেনিয়াম ভেঙে যাচ্ছে, বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হচ্ছে, নিউট্রন উৎপন্ন হচ্ছে, শক্তি, সেগুলো তোমরা দেখাবে। শৃঙ্খল বিক্রিয়া, এই যে এখান থেকে শুরু করে যে বিভাজন বিক্রিয়ায় একটি নিউক্লিয়াসের বিভাজনে একাধিক নতুন নিউট্রন উৎপন্ন হয়, কে গৌণ নিউট্রন বলে, এখান থেকে শুরু করে একদম শৃঙ্খল বিক্রিয়া কাকে বলে সেটা দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে লিখে নিও। এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো 4.9 এবিসি মৌলগুলি পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 3, 11 আর 9। তাহলে অবস্থান ধাতব গুণ কোনটার বেশি?
আর বি মৌলের সঙ্গে ফ্লুরিনের বিক্রিয়া সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। দেখো প্রথমে ইলেকট্রন বিন্যাস করে নেবে। 3 দেওয়া আছে, তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন, 2 নম্বর কক্ষে একটা ইলেকট্রন। 11 মানে 2,8,1, আর 19 মানে 2,8,8,1। এবার সবগুলোর লাস্ট কক্ষে একটা করে ইলেকট্রন আছে, তার মানে এরা 1 নম্বর গ্রুপ মানে 1A শ্রেণীতে কিন্তু অবস্থিত। এবার কোনটা ধাতব গুণ সব থেকে বেশি? দেখো এখানে আমরা জানি যে একই শ্রেণীতে যদি যাওয়া হয়, যত নিচে যাওয়া যায় তত ধাতব গুণ বাড়ে। সবগুলো দেখো, এটা এখানে দেখো 2 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণী, এটা 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী, এটা 4 নম্বর পর্যায়ে নিচে আছে, তাহলে নিচে আছে সি মৌলটা, তাই জন্য সি এর ধাতব গুণটা সব থেকে বেশি হবে। এবার বি এর ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম এটা। বি এর সঙ্গে তোমাদের প্রশ্নে বলেছে ফ্লুরিন, তাহলে ফ্লুরিন লিখবে। কেমন? ফ্লুরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়, কারণ বন্ধন সৃষ্টিকারী দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য বেশি থাকলে তড়িৎযোজী যৌগ উৎপন্ন হয়। বি হচ্ছে ধাতু, এবং এফ লিখবে, এফ ফ্লুরিন। এফ অধাতু হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তাই এদের বিক্রিয়াতে উৎপন্ন যৌগটি তড়িৎযোজী হবে। এরপরে নেক্সট দেখো, অথবা দিয়ে প্রশ্ন, মৌলের অধাতব ধর্ম শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয়, আর আধুনিক পর্যায় সূত্রটি লেখো। শুধুমাত্র ট্রেন্ড যেটা কোন ক্রমে বাড়ে না কমে সেটা লিখবে, কেন হয় কারণ দেওয়া দরকার নেই। দেখো যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ধাতব ধর্ম কমে, যেহেতু পর্যায় শ্রেণীর ডান দিকে অধাতু আছে, তাহলে ধাতব ধর্ম কমে, তাহলে উল্টো কি হয়, অধাতব ধর্মটা ডান দিকে বাড়ে। শ্রেণী বরাবর উল্টো হবে, ডান দিকে ধাতব ধর্ম কমে, তাই না? তাহলে ডান দিকে অধাতব ধর্ম কি হবে, বাড়বে। শ্রেণী বরাবর কি হবে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্ম বাড়ে, তাহলে অধাতব ধর্ম কি হবে, কমবে, উল্টো ট্রেন্ড। আর নেক্সট এখানে আমাদের আরো একটা প্রশ্ন আছে, পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্রটা মানে পরমাণু ক্রমাঙ্কর উপর কিভাবে নির্ভরশীল সেটা তোমাদের দিতে হবে, তাই না? সংশোধিত পর্যায় সূত্র মানে মৌলের ভৌত আর রাসায়নিক ধর্মগুলি মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘটে, তাহলে এটা তোমরা লিখবে। নেক্সট 4.10, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনে ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, আর ক্যাথোড তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়া। এটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি, টেক্সট বুকে দেওয়া হয়েছে। ক্যাথোড অ্যানোড দেখো আমাদের কি বলেছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথোড এবং অ্যানোড আমাদের লিখতে হবে, তার সঙ্গে আমাদের আচ্ছা তাহলে এখানে আমি রাইমার্টিন থেকে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন। এখানে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় সেটা দেওয়া হয়েছে। কেমন? এই যে কার্বনের পুরু আস্তরণ বিশিষ্ট স্টিল নির্মিত আয়তাকার ট্যাঙ্কের মধ্যে দিয়ে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়, যা ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। আর অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়, অ্যানোড হিসাবে এই যে মানে গ্রাফাইট দণ্ড তড়িৎ পরিবাহী দণ্ডের দ্বারা ঝুলিয়ে রাখা হয়, সেইগুলো হচ্ছে অ্যানোড। আর ক্যাথোডে যে বিক্রিয়াটা ঘটে, শুধু ক্যাথোডের বিক্রিয়াটা যেহেতু চেয়েছে, ক্যাথোডের বিক্রিয়াটা লিখবে। কেমন? এখানেও তোমাদের বিক্রিয়া দেওয়া হয়েছে ক্যাথোডের বিক্রিয়া, প্রথমে শুধু ক্যাথোডের যে বিক্রিয়া আছে সেটাও তোমরা লিখতে পারো। কেমন? অ্যানোডের বিক্রিয়া চাইনি, অ্যানোডের বিক্রিয়া তোমাদের লেখা দরকার নেই। 4.11, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শর্ত এবং তার সঙ্গে সমিত সমীকরণ লেখো। এখানে শর্ত হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে এখান থেকে শুরু করে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে, এটা হচ্ছে শর্ত। বিক্রিয়ার সমীকরণ 1 নম্বর স্টেপ এইটা, 2 নম্বর স্টেপ এইটা, 3 নম্বর স্টেপের রাসায়নিক বিক্রিয়া এইটা, এই তিনটে বিক্রিয়া জাস্ট তোমরা দেখাবে। 4.12, জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলি লেখো। এটা আমরা অলরেডি পেজ নাম্বার 99 যখন সলভ করেছিলাম, 4.11 কোয়েশ্চেন নাম্বারে আমরা সলভ করেছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। সরলতম হাইড্রোকার্বনটির নাম তোমরা লিখবে মিথেন, CH4। জৈব বিশ্লেষ্য পলিমারগুলি পরিবেশ দূষণ ঘটায় না, ব্যাখ্যা করো। এটা দেখো, এটা এই আনসারের ক্ষেত্রে তোমরা এই যে জায়গাটা দেখানো হয়েছে, জৈব বিশ্লেষ্য থেকে শুরু করে এতটা তোমরা লিখবে। খুব সহজ বিষয়, এটা আমি এখানে আর এক্সপ্লেন করলাম না। তাহলে আজকে আমরা দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরও একটা পেজ সলভ করে নিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা যারা পেড গ্রুপে যুক্ত হতে চাও, দেখবে কমিউনিটি সেকশনে পোস্ট করা, খুঁজতে অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, টেলিগ্রাম গ্রুপের মধ্যেও তোমরা কিন্তু জানাতে পারো।
তাহলে আজকের ক্লাসে এতটাই। নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সে যে সমস্ত পেজগুলো আছে সেগুলো সলভ করে নেব। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।